আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। অসহনীয় তাপপ্রবাহের কারণে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের স্কুল মাদ্রাসায় ক্লাস বন্ধের নির্দেশ হাইকোর্টের। চুয়াডাঙ্গায় তাপমাত্রা 43 ডিগ্রি, 2রা মে থেকে একটানা 4-5 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। এবং ফসলি জমি অন্য কাজে ব্যবহার করতে হলে সরকারের অনুমতি নিতে হবে জানালেন ভূমিমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চলমান তাপপ্রবাহের মধ্যে দেশের সব প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসার ক্লাস বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ আজ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে তারা ক্লাস নিতে পারবেন। এছাড়া পরীক্ষা চলমান থাকলে এই আদেশ প্রযোজ্য হবে না। বৃহস্পতিবার পর্যন্ত মাধ্যমিক এবং প্রাইমারি স্কুল বন্ধ থাকবে এবং যদি কোনো স্কুলে আবার এসির ব্যবস্থা থাকে তারা স্কুলে ক্লাস নিতে পারবে এবং যদি কোনো পরীক্ষা থাকে, কোনো পাবলিক পরীক্ষা থাকে, সেই পরীক্ষাগুলোও নিতে পারবে, তাতে কোনো বাধা নাই। 2রা মে থেকে একটানা 4-5 দিনের ঝড় বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এরপরও রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ খুব একটা কমবে না। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 43 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানান, দক্ষিণ এশিয়া জুড়ে এল নিনোর প্রভাবে যে তাপ বলয় সৃষ্টি হয়েছে তাই বাংলাদেশে এনেছে নজিরবিহীন তাপপ্রবাহ। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। টানা তাপপ্রবাহ, অসহনীয় গরমে কদিন আগে হিটস্ট্রোক হয় শেরেবাংলা নগর মহিলা কলেজের এই শিক্ষকের। এখন চোখে কম দেখছেন তিনি। বলছে ডায়াবেটিস আর প্রেশার দুইটা কন্ট্রোল করে নিয়ে আসেন, তাহলে আমরা 23 তারিখে আপনার চোখে লেজার দিব, তারপরে 27 তারিখে চোখে ইনজেকশন দিব, এটা না হলে অপারেশন করব। আমাদের শেষ চিকিৎসা আর নেই। খরতাপে প্রায় 1 মাস ধরে পুড়ছে দেশ, জ্বলছে পিচ ঢালা রাজপথ। দিশেহারা সবাই, ছাতা ক্যাপ কোনো কিছুতেই যেন মানছে না এই তাপ। তীর্থের কাকের মতো সবাই চেয়ে আছে বৃষ্টির অপেক্ষায়। জীবনে গরম জীবনে দেখিনি, গরমে তো গাড়ি চালানো যায় না, কষ্ট করে তা চালানি লাগে। রাইতে ডিউটি করছি, রুমে গরমে থাকা পেলাম না। অসুবিধে তো অনেক সমস্যা, গরমে তো তাপে তো খুলে দাঁড়াম। আবহাওয়া অফিস বলছে এল নিনোর প্রভাবে দক্ষিণ এশিয়া জুড়ে চলছে এই তাপপ্রবাহ। 2রা মে ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে আপাতত তা থেকে মুক্তি মিলতে পারে। বিদ্যমান তাপপ্রবাহ 1 মে 2024 সাল পর্যন্ত অব্যাহত থাকবে। 2 তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা 4 থেকে 5 দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে। তবে আপনারা জানেন যে এই বজ্রঝড় সৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে 18 সালের পর থেকেই কমে যাচ্ছে। অসহনীয় এই দাবদাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্লান্ত পরিশ্রান্ত মানুষের জন্য নানা সেবা সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই। পুরো দক্ষিণ এশিয়ায় একই অবস্থা চলছে। আবহাওয়া অফিসের তথ্যে এবার কিছুটা স্বস্তি পেতে পারেন, কিন্তু অসুবিধাটা হচ্ছে পুরো মে মাসটাই উষ্ণ। এই সময়টাতে তাপপ্রবাহ আবার আগের মতো হতেও পারে। সেজন্য প্রয়োজন বেশি সচেতনতা, তা না হলে হতে পারে হিটস্ট্রোক, যেটাতে অনেকেই এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। খাদ্যের সম্পূর্ণতা ধরে রাখতে ফসলি জমি অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, কৃষি জমি নষ্ট না করে জনসংখ্যা অনুপাতে খাদ্যের সরবরাহ নিশ্চিত করতে এক ফসলি জমিও অন্য কাজে ব্যবহার করতে হলে সরকারের অনুমতি নিতে হবে। রংপুর সার্কিট হাউসের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। ভূমিমন্ত্রী বলেন, ডিজিটাল জরিপ অনুযায়ী সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন জমির শ্রেণী বিন্যাস করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান আব্দুস সবুর মণ্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী সহ প্রশাসনের কর্মকর্তারা। আমরা কৃষি নির্ভর দেশ এবং আমাদের জনসংখ্যা যে পরিমাণ, আমাদের খাদ্য নিশ্চয়তা নিশ্চিত করতে হবে।
সেই হিসাবে আমাদের কৃষি জমি নষ্ট করা চলবে না। 3 ফসলি 2 ফসলি জমিতে কোনো ক্রমেই না। 1 ফসলি জমিও যদি অন্য কাজে লাগাতে হয় তাহলে সরকারের পারমিশন নিতে হবে। সময় বাড়িয়েও শেষ হয়নি পদ্মা নদীর ভাঙন থেকে চাঁপাইনবাবগঞ্জের চর বাগডাঙ্গা এবং শাহজাহানপুর এলাকার রক্ষা প্রকল্পের নির্মাণ কাজ। 4.25 বছরে কাজ হয়েছে মাত্র 60%। এখন চলছে দ্বিতীয়বারের মতো মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া। নির্মাণ কাজে ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত কাজ শেষ করে কয়েক হাজার বিঘা ফসলি জমি এবং বসতবাড়ি রক্ষার দাবি তাদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন শরীফুল ইসলাম। বর্ষা মৌসুম এলেই আতঙ্কে দিন পার করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মাপাড়ের বাসিন্দারা আগাম প্রস্তুতি নেন ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় সরানোর। অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ড নদীগর্ভে বিলীন হয়ে ভারতের দিকে জেগে ওঠে চর। এমন পরিস্থিতিতে 2 ইউনিয়নের নদী পার রক্ষায় 603 কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার। প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল 2023 সালের জুনে, পরে মেয়াদ বাড়ানো হয় 2024 সালের জুন পর্যন্ত। সংশোধিত প্রকল্পে সময় ও ব্যয় বাড়ানো হয়। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে ধীর গতিতে চলছে বাঁধ নির্মাণের কাজ। বাঁধের তো কাম কোনো চলছে না, দেখছি এই যে গাড়িতে মাটি রয়েছে, 2-1টা লোক আছে, এইভাবেই চলছে। আমরা নদী ভাঙনের লোক ভাই, ধরেন নদী ভাঙতি আছে, যাহর আমরা হটতি আছি, করতে আছি, এভাবেই চলছি। দ্রুত নির্মাণ কাজ শেষ করা না গেলে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর। এটি বাস্তবায়ন হলে আমাদের শাহজাহানপুর বেঁচে যাবে, আমাদের চরবাগডাঙ্গা বেঁচে যাবে এবং বেশ কয়েকশো প্রতিষ্ঠান আছে আশেপাশে, সে প্রতিষ্ঠানগুলো বেঁচে যাবে। বাঁধ যদি সলিড থাকে তাহলে আমাদের গ্রাম সলিড থাকবে, আর বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের গ্রাম আবার ভেঙে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে চলমান প্রকল্পের নির্মাণ কাজ শেষ হতে আরও 1 বছর সময় লাগবে। প্রজেক্টে আমাদের মেয়াদ এবছর বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি। আর এর আগে যখন আমরা মেয়াদ বাড়াইনি, এর আগে হচ্ছে ডিপিবিটি রিভাইজ হয়েছিল। মূলত এতদিনে আমাদের ফান্ড ক্রাইসিস ছিল, এখন ফান্ড ক্রাইসিসটা দূর হয়েছে। আমরা ইজিলি আগামী 1 বছর আমরা কাজটা শেষ করতে পারবো। নদী তীরবর্তী জমি ও বাড়িঘর বাঁচাতে দ্রুত কাজ শেষ করতে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। এখানে অনেক জটিলতা আসে, যেমন বালু মহলের সিন্ডিকেট হয়ে যায়, ওরা জোর করে 4 টাকার জিনিস 8 টাকায় বিক্রি করে এবং এর সাথে অনেক প্রশাসনের লোক জড়িত। পানি উন্নয়ন বোর্ড থেকে আরম্ভ করে প্রশাসনের অনেক লোকই সব সিন্ডিকেটের সাথে জড়িত। আমরা কাজগুলো দ্রুত করার চিন্তা ভাবনা করছি। 2020 সালের জানুয়ারিতে পদ্মা নদী রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করে পানি সম্পদ মন্ত্রণালয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দীর্ঘ 9 বছর পর রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হলো। সম্মেলনকে ঘিরে শহর জুড়ে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। বক্তব্য রাখেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অং সুই প্রু চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মাতব্বর। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে আধুনিক প্রযুক্তিতে কোরাল বা ভেটকি মাছ চাষ। মৎস্য অধিদপ্তরের কারিগরি সহায়তায় টেকনাফের ঝিমংখালী এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান এটিআই অ্যাকোয়া ফার্ম কোরাল চাষের পাইলট প্রকল্পটি হাতে নেয়। প্রকল্পকে কেন্দ্র করে কক্সবাজারে কোরাল মাছ চাষের নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে কোরাল মাছের চাষ। প্রাথমিকভাবে থাইল্যান্ড থেকে কোরাল মাছের পোনা এনে খামারে এই চাষ করা হচ্ছে। এতে সফল হচ্ছেন উদ্যোক্তারা। ফলে বাংলাদেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। আমরা যখন চাষ করতে যাই তখন আমাদের পোনার দরকার হয়, ফিডের দরকার হয়। তো এই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা করার জন্য প্রথম উদ্যোগ হিসেবে, পাইলট হিসেবে, যে বাংলাদেশে ফিড বেস চাষ হয় কিনা। উদ্যোক্তারা জানান, হ্যাচারি পর্যায়ে 21 দিন এবং পুকুরে হাপা পর্যায়ে 30 দিন নার্সিং করার পর 6 মাসে কোরাল মাছের ওজন 1 কেজির মতো হয়। টেকনোলজি প্লাস ফান্ডিং এবং এটাকে দীর্ঘমেয়াদে কিভাবে এই ফলপ্রসূ করা যায়, যেটাকে আমরা সাস্টেইনেবল ফার্মিং বলবো, সেটা কিভাবে করা যায় এই নিয়ে কাজ করার বিষয় আছে। বর্তমানে কোরাল বা ভেটকি মাছের বাণিজ্যিক খাদ্য নির্ভর উৎপাদনে
সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন এগিয়ে এসেছে। সহায়তা প্রদান করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই কোরাল মাছটাকে এটা আমরা যাতে শুধু ডোমেস্টিক কনজাম্পশন নয়, আমরা এক্সপোর্ট হিসাবেও যাতে ভবিষ্যতে এই কোরাল মাছটাকে আমরা কাজে লাগাতে পারি। উপকূল অঞ্চলগুলোতে আমরা এই চাষটাকে আমরা সম্প্রসারণের উদ্যোগ নিব। এভাবে পুকুরে যে চাষ করা যাবে এটা আমাদের আগে ধারণা ছিল না। এখন এটা যদি সফলভাবে প্রয়োগ করতে পারি, আশা করি যে এটি বাংলাদেশের মৎস্য সম্পদে একটি বিরাট সংযোজন হিসাবে ভূমিকা রাখতে পারবে। কোরাল বা ভেটকি মাছের চাষ দেশের মৎস্য চাষীদের মাঝে ছড়িয়ে দেয়া গেলে তা আয়ের বড় উৎস হবে বলে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নওগাঁয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে উচ্চ মূল্যের পুষ্টিগুণ সম্পন্ন ফল মালবেরি। পরীক্ষামূলকভাবে এই ফল চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন সাপাহার উপজেলার বরেন্দ্র এগ্রো পার্কের উদ্যোক্তা সোহেল রানা। তার এই সাফল্য দেখে আগ্রহ বাড়ছে স্থানীয় যুবকদের। বাজারে ভালো দাম পাওয়া গেলে আগামীতে জেলায় মালবেরি সম্ভাবনাময় ফল হিসেবে আবির্ভূত হবে বলে মনে করছে কৃষি বিভাগ। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। সাপাহার উপজেলার বরেন্দ্র অ্যাগ্রো পার্ক নামের এই খামারটি অবশ্য বিচিত্র ও দুর্লভ উদ্ভিদের সমারোহের কারণে আগে থেকেই দেশে বৃক্ষপ্রেমীদের কাছে পরিচিত। খামারের উদ্যোক্তা সোহেল রানা বিভিন্ন দেশ থেকে মালবেরির 8টি জাত সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন। প্রথমবারেই পান সফলতা। এরপর চাষ শুরু করেন বাণিজ্যিকভাবে। এবছর ফলন এসেছে প্রচুর। বরেন্দ্র অ্যাগ্রো পার্কের গাছে গাছে থোকায় থোকায় এখন মিষ্টি টক স্বাদের মালবেরি ফল। বাজারে এর চাহিদা থাকায় প্রতি কেজি মালবেরি বিক্রি করছেন 500 টাকা কেজি দরে। আমাদের পরিকল্পনা আছে আরো বেশি এটা সম্প্রসারণ করেন, কারণ ফলটাতে কোনো কীটনাশক লাগে না, আরোগ বালাই খুবই কম, প্রচুর ধরে, মার্কেটে চাহিদাও আছে। পাশাপাশি আমরা এই বছর ফল প্রক্রিয়াজাতকরণ শুরু করব। মালবেরি চাষে খরচ কম, খেতে সুস্বাদু ও বাজার দর ভালো হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই ফল চাষে। এখানে আমরা ঘুরতে আসছি, দেখলাম অনেক সুন্দর মালবেরি থোকায় থোকায় গাছের। আমিও চিন্তা ভাবনা করতেছি যে আমিও মালবেরি চাষ করব, কিভাবে মালবেরি চাষ করা যায় সেই পরামর্শ সোহেল ভাইয়ের কাছে করব। নতুন কোনো উদ্যোক্তা মালবেরি চাষে আগ্রহী হলে তাদেরকে মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আগামী দিনে মালবেরি নওগাঁয় একটা সম্ভাবনাময় ফল হিসেবে আবির্ভূত হবে বলে আমরা বিশ্বাস করি এবং মালবেরি চাষে আমরা উদ্যোক্তা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করে আসছি। জেলার কৃষকরা বাণিজ্যিকভাবে এই ফল চাষ করলে একদিকে যেমন স্থানীয়ভাবে পুষ্টির যোগান মিটবে, অন্যদিকে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।